নমস্কার বন্ধুরা, নিশিটা গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলছে টান টান রহস্য উপন্যাস সুলেখক তাপস বাবুর কলমে বেসিয়াস টানেলের আতঙ্ক। আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যারা শোনোনি, ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে, অবশ্যই শুনে এসো। প্রথম পর্বে আমরা দেখেছিলাম প্রশান্ত মহাসাগরের বুক চিরে তৈরি বেসিয়াস টানেল, তার মধ্যে দিয়ে চলেছে ইন্টার কান্ট্রি সুপার রকেট এক্সপ্রেস দুরন্ত গতিতে। হঠাৎ মাঝপথে ট্রেনটা থেমে যায়। ক্রাকেনের আক্রমণ। হ্যাঁ, ক্রাকেন, পৃথিবীর সবচেয়ে বড় অক্টোপাস। এরপর কি হলো? চালক এলিক্স তার সহকারী জ্যাককে নিয়ে কি পারবে এই সমস্ত যাত্রীদের ভয়ঙ্কর বিপদের মুখ থেকে রক্ষা করতে? জানতে হলে শুনতে থাকো আজকের এই পর্ব। সুলেখক তাপস বাবুর কলমে বেসিয়াস টানেলের আতঙ্ক দ্বিতীয় পর্ব। আচ্ছা এলিক্স, এর আগে যে বক্সে তুমি বিদ্যুৎটা বন্ধ করেছিলে, সেই বক্সের বন্ধ করার সিস্টেম তো হাতল টেনেছিল, আর তাহলে এটার কেন সুইচ টিপে? আমার মনে হয় এই টানেলের মধ্যে বিদ্যুৎ সঞ্চালিত করার জন্য যত বক্স বসানো রয়েছে তার প্রত্যেকটাতেই আলাদা আলাদাভাবে টানেলের বিদ্যুৎ বন্ধ করার সিস্টেম রয়েছে, সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে বানানো। হ্যাঁ, চলো ফেরা যাক। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। ওরা লাইন ধরে টর্চের আলো সামনে রেখে এগিয়ে চলছিল। হঠাৎ দুপাশে সেই পরিচিত শব্দটা আবার শুনতে পেল। দুজনের বুকের স্পন্দন হঠাৎই বেড়ে গেল। তবে শব্দটা নতুন নয়। জ্যাক টানেলের গায়ে আলো ফেলার জন্য তার হাতে থাকা টর্চটা সেদিকে করতে যাচ্ছিল, কিন্তু এলিক্স তার হাতটা নিজের হাতে ধরে নিয়ে নামিয়ে দিল। কানে কানে বলল, তোমার হাতের টর্চের আলোটা লাইনের উপরেই রাখো। টর্চের আলো টানেলের গায়ে ফেলবে না। টানেলের চারিদিকে যন্ত্রটা তার সুর দিয়ে পেঁচিয়ে রয়েছে, আলো পড়লেও দেখতে পাবে। সোজাসুজি লাইনের ওপরে ফেলো। জ্যাক এলিক্সের কথা শুনে সেভাবেই এগিয়ে চলল। ওরা টানেলের গায়ে টর্চের আলো ফেলল না, সোজা লাইনের উপর আলো ফেলতে ফেলতে এগিয়ে চলল। এইভাবে প্রায় 2 ঘন্টা হাঁটার পর ওরা যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিল ঠিক সেখানেই ফিরে এলো। আবার ওরা যাত্রীদের মাঝে এসে দাঁড়ালো। এলিক্স এগিয়ে গেল সিলিয়ানোর দিকে, পিঠে হাত রেখে বলল, আহা, তুমি এরকম কেন করছো? আমরা তো চেষ্টা করছি। কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। মিশেলের কাছে যাও, তুমি মিশেলের কাছেই যাও। ওকে জড়িয়ে তুমি এইসব কথা বলো। ওকেই তো তোমার এইসব কথা বলা মানায়। ও তোমাকে টানেলের মধ্যে বিদ্যুৎ বন্ধ করতে যেতে মানা করেছিল, তোমাকে জড়িয়ে ধরে সে কথা বলেও ছিল। আমি তো তোমার কাছে যাইনি ছুটে, আমি তো তোমাকে অ্যাভয়েড করেছি। তাহলে তুমি আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিয়ে এসব কথা বলছো কেন? তুমিও আমাকে অ্যাভয়েড করতে পারো, আর সেটাই করা উচিত। দেখো সিলিয়ানো, আমি তোমাকে চিনি। হাজার হলো 4 বছর ধরে একই সঙ্গে কাছাকাছি থেকে পড়াশোনা করেছি। তাই বলছি, তুমি আমাকে অ্যাভয়েড করতেই পারো, তাই বলে আমি করতে পারি না। আমাকে কাজের জন্য তোমাকে ছেড়ে দূরে চলে যেতে হয়েছে। এতগুলো লোকের মাঝে তোমাকে আলাদা করে বলে যেতে পারিনি আমি বিদ্যুৎ বন্ধ করতে চাচ্ছি। আমাকে বিশ্বাস করো সিলিয়ানো, তোমাকে নিয়ে আলাদা করে ভাবার বিষয়টা আমার মাথায় আসছে না এই মুহূর্তে। আমার জায়গায় তুমিও থাকলে এখন পরিস্থিতি নিয়েই ভাবতে। এখন আলাদা করে কিছু ভাবার সময় নেই সিলিয়ানো। তবে আমি তোমাকে আর বিরক্ত করব না, আমি নিজেই চলে যাচ্ছি। বলে এলিক্স বিপরীত দিকে হাঁটতে শুরু করল। বেশ কিছু পা এগোতেই পিছন থেকে সিলিয়ানো এসে তাকে জড়িয়ে ধরল দুহাত দিয়ে। এই তো, দ্যাটস মাই গার্ল। আমি তোমার মনের অভিমান বুঝতে পারছি সিলিয়ানো। রাগ অভিমানের থেকে অনেক জরুরি এখান থেকে বেরোনো। আমি ভালোই জানতাম তুমি ঠিক আমার কাছে আসবে। শয়তান বদমাস, তুমি তাহলে আমার মন পরীক্ষা করছিলে? হ্যাঁ, তাই ধরে নাও তোমার মন আর তোমার ভালোবাসার টানটাই পরীক্ষা করছিলাম। আচ্ছা চলো, লাইনের ধারে আবার পথ চলা শুরু করতে হবে। এই লম্বা লাইন আমাদের এই টানেল থেকে একেবারে বেরোনোর পথ করে দেবে। অনেকটা রাস্তা, সবাই চলো। এলিক্স আর জ্যাক এবারে দলের একেবারে প্রথমে থাকলো, তারপর মিশেল, তারপর সিলিয়ানো এবং দলের অন্যান্যরা। হঠাৎ খানিকটা এগোতেই টানেলের মাথায় একটা বিকট শব্দ, এবং সেই শব্দে গোটা দল হুড়মুড় করে চারিদিকে ছিটকে পড়ল।
দেখা গেল সামনে টানেলের মাথায় একটা বিরাট ছিদ্র হয়ে গেছে, আর সেই ছিদ্র দিয়ে ফিনকে দিয়ে জল ঢুকছে টানেলের ভিতর। এলিক্স বলল, এই ছিদ্রটাও সেই দানবেরই করা। ঠিক পরক্ষণেই টানেলের দুধারের যাত্রীরা সকলেই দেখতে পেল সেই লম্বা লম্বা দুটো সুর উপর থেকে কেউ যেন দড়ির মতো ফেলে দিল দুদিকে। সুর দুটো তারপর টানেলের গায়ে প্রচণ্ড জোরে আঘাত মারতে লাগলো। টানেলের মধ্যে অতি দ্রুত জল ঢুকছে, এর মধ্যে দৌড়ানো প্রায় অসম্ভব। তাই যতক্ষণ জলের মাত্রা কম রয়েছে ততক্ষণ আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। সকলে দৌড়ানোর গতি বাড়াও। জ্যাক, জ্যাক তুমি সমস্ত যাত্রীদের পিছনে থাকো, আমি সামনে আছি। সবাই আশা করি বুঝতে পেরেছেন এই টানেলের বাইরে ট্রাকেন জানোয়ারটা আছে। বিরাট শরীর দিয়ে টানেলটাকে ভেঙে আপ্রাণ চেষ্টা করছে ভেতরে ঢোকার। ও আমাদেরকে এই টানেলের মধ্যে থেকে বের করার চেষ্টা করছে। আচ্ছা, অক্টোপাস যদিও সাধারণত এই সীমাবদ্ধ স্থানেই আবদ্ধ থাকতে ভালোবাসে, আর তুমি বলেছিলে যে এই ক্রাকেন নামক প্রাণীটি নাকি সমুদ্রের গভীরেই থাকে। আচ্ছা, তবে কেন এত দূরে সেই গভীর থেকে উঠে এলো বলো তো? ও যদি কুড়েও হয় তবে এতটা পথ পেরিয়ে ও ওপরেই বা এলো কেন বলো তো? মানে কিসের জন্য এলো? আরে এর কারণটা তো আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আহা জ্যাক, এখন এসব প্রশ্ন করার সময় নেই, পা চালিয়ে চলো। আস্তে আস্তে টানেলের জল বাড়তে লাগলো, ওরা ছুটে চলেছে। ওরা এইভাবে আরও পথ পেরিয়ে গেল। হঠাৎ আবার একটা ঝাঁকুনি। এলিক্স জোরে জোরে বলতে লাগলো, কামান কামান ফাস্ট। এভাবে বেশ কিছু দূর সামনে গতেই দেখা গেল ঝাঁকুনির প্রভাবটা। পায়ের নিচে যে জল বইছিল তার জলধারার প্রবাহ ছিল পিছন থেকে সামনে, কিন্তু এবার দেখা গেল সেই জলের মধ্যেই জল আসছে সামনে দিয়ে। সম্ভবত নতুন করে টানেলের কোথাও ছিদ্র হয়েছে, আর সেখান থেকেই এই জলস্রোত নতুন করে সবার দিকে ধেয়ে আসছে। ভাগ্যিস এলিক্স কারেন্টটা বন্ধ করেছিল লাইনে, তা না হলে মারাত্মক একটা বিপদ ঘটে যেত। ওরা দৌড়ে যাচ্ছিল। হঠাৎ ওদের দলে ন্যাশ বলে একটি মেয়ের তীব্র চিৎকারে এলিক্স পিছনে ফিরে তাকালো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পা ধরে কিছু পেঁচিয়ে আমাকে নিচে টানছে। এলিক্স দৌড়ে গিয়ে ন্যাশকে দুহাতে ধরে জল থেকে টেরা তোলার চেষ্টা করতে লাগলো। দলের আরও অনেকেই এলিক্সের সঙ্গে হাত লাগালো। জল এখন কোমর পর্যন্ত উঠে গেছে, কিন্তু জলের নিচে যে কি আছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে টেনে তোলো, আমার পায়ে পেঁচিয়ে কিছু ওপরে উঠছে। ভয়ার্ত গলায় এই চিৎকারের সাথেই সবাই দেখতে পেল এবার এলিক্সের গলায় জলের নিচ থেকে পেঁচিয়ে ধরে মাথা বাড়ালো একটা হলদেটে সুর। সুরটা দেখে এলিক্সের হাতে কাঁপুনি সৃষ্টি হয়েছে। সুরটা মুহূর্তের মধ্যে জলের নিচে টেনে নিল ন্যাশকে। এটা দেখেই সামনে এতক্ষণ যারা দাঁড়িয়েছিল পিছনে দৌড়তে লাগলো দল বেঁধে, আর ঠিক সেই জায়গায় জলের নিচ থেকে তাজা রক্তের স্রোত ভেসে এলো উপরের চারিদিকে। এলিক্স স্তব্ধ হয়ে গিয়েছিল। সম্বিত ফিরে পেয়ে পিছনে তাকিয়ে দেখলো সিলিয়ানো বলছে, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না এলিক্স, আমার সঙ্গে দৌড়ে চলো, এখান থেকে তাড়াতাড়ি আমাদের পালিয়ে যেতে হবে। এলিক্সের মুখে কোনো কথা নেই, সে শুধু ছুটে চলেছে সিলিয়ানোর পিছন পিছন। এলিক্স একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে আকস্মিক আর অপ্রত্যাশিত এই ন্যাশের ভয়াবহ দুর্ঘটনায়। দৌড়তে দৌড়তে সবাই ক্লান্ত, সবারই কেবল একটাই আতঙ্ক, এই বুঝি তার পা কেউ সুর দিয়ে পেঁচিয়ে ধরল। এলিক্সের মাথায় শুধু এখন একটাই চিন্তা, সমস্ত যাত্রীকে তাকে বাঁচিয়ে নিয়ে ফিরতে হবে। আমরা যতটা সামনে দেখতে পাচ্ছি ততটাতে এগোতেই হবে, চলো ফাস্ট। না পারলেও কষ্ট করতে হবে। টানেলে অলরেডি দানবটা অ্যাটাক করেছে, এখন আমাদের এক যাত্রীকে মেরেও ফেলেছে। যদি দৌড়াতে না পারেন হাঁটতে হবে, থামলে চলবে না। মনে রাখবেন আমরা কেউই কিন্তু নিরাপদ নই। টানেলের ভেতর অন্ধকার এতটাই গভীর যে দূরের কিছু ঠিকঠাক নজরে আসে না, তবু ওরা হেঁটে চলেছে হাতে টর্চের লাইট জ্বেলে। এর মধ্যে আতঙ্কে ভয় কয়েকজনের টর্চ টানেলের ভিতর জমা জলে পড়ে গেছে। এখন অনেকেই অন্যর হাতের টর্চের আলোয় এগিয়ে চলেছে। হঠাৎ চলতে চলতে এলিক্স পাশে তাকালো। জ্যাক বলল, আমি আর একা থাকতে পারছি না, আমি একদম একা থাকতে পারছি না, বিশ্বাস করো। আর তাছাড়া আমার বেশ ভয় করছে, কারণ ওই দানবের সুরগুলো দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছি। কি মোটা আর কি বড় সুর রে বাবা, এ তো আগে কোনোদিন আমি দেখিনি। আচ্ছা, এত বড় বা এত মোটা সুর কেন হয় বলো তো? প্রয়োজন মতো তারা সুর ছোট বড় করতে পারে। ও বাবা, কি বলছো কি? তোমার কথা শুনে তো আমার মনে তো আরো ভয় বেড়ে গেল।
এদিকে জল অনেকটাই বেড়ে গেছে, তাই ওরা এখন প্রায় সাঁতার কাটতে কাটতে এগোচ্ছে। হঠাৎ করে পিছন থেকে একজন যাত্রী ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। সবাই থেমে যায়। বেশ অনেকগুলো টর্চের আলো পিছলে পরে অনেকটাই আলোকিত হলো, আর সেই আলোতেই ওরা দেখতে পেল পিছনে জলে কিছু নেই, শুধু তরঙ্গ খেলছে। আরে মিথ্যে ভয় পেও না, এগিয়ে চলো। কথাটা শেষ হলো না, হঠাৎ অতর্কিতে ওদের পিছন থেকে বেশ খানিকটা দূরে একটা বড় সড়ো সুর জল থেকে উঠে দ্রুত গতিতে একজন যাত্রীকে জড়িয়ে পেঁচিয়ে জলের মধ্যে টেনে নিয়ে চলে গেল দূর থেকে বহুদূর। ঘটনা এতটাই অতর্কিত এবং আকস্মিক, কারোর কিচ্ছু করা রইল না। ক্র্যাকেনটা নিজে টানেলে ঢুকতে পারছে না, তাই নিজের সুরগুলোকে ছোট করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। অলরেডি 2 জন মারা গেছে, প্রথমে ন্যাস, তারপরে হেক্স, আরো কত কিছু অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মাথা, চোখ এইসব তো সব টানেলের বাইরে রয়েছে। তাহলে ও আমাদের অস্তিত্ব বুঝতে পারছে কি করে? আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি? মস্তিষ্কের মধ্যেই তো প্রাণীদের বুদ্ধি, চিন্তা ভাবনা সব লুকিয়ে থাকে। ও সুরগুলো ভীষণ সেন্সিটিভ, মানে কোনো কিছু সুরের সামনে থাকলে সে জিনিস নাড়াচাড়াও সহজেই বুঝতে পারে। তাই আমাদের ধরতে হবে এই টানেলে বারবার আঘাত করে এটা ভাঙার চেষ্টাও চালাচ্ছিল, আর এখন ফাট হলো ছিদ্র তৈরি করে নিজের সুরগুলোকে ভেতরে ঢুকিয়ে দিই। মানে হলো এটাই যে আমরা যেদিকে এগোচ্ছি ও আরও সুর বাড়িয়ে বাড়িয়ে সেদিকেই এগোচ্ছে। ভরসা রাখো জ্যাক, আমরা ঠিক বেঁচে ফিরবো, আমাদের ফিরতেই হবে। চলতে চলতে হঠাৎ মিশেল তার পাশে ভীষণ কাছ থেকে একটা শব্দ পায়। মিশেল ছিল দলের একেবারে মাঝে এবং দলের ধারে তার পাশেই ছিল টানেলের ধারের গ্লাস। মিশেল চকিতে তার হাতের টর্চটা পাশে থাকা টানেলের গ্লাসে ফেলতেই দেখতে পায় গ্লাসের একেবারে গায়ে প্রায় খাবারের থালার মতো একটা নীল গোলাকার কিছু রয়েছে। টর্চের আলো সোজাসুজি সেটার উপর পড়তেই হঠাৎ করে বুজে গেল, কিন্তু পরক্ষণে আবার খুলে গেল। বোঝা গেল সেটা একটা চোখ। আতঙ্কে মিশেল চিৎকার করে উঠল। অনেকে সামনে ভয়ের চোটে ছুটল। সমস্ত দলটা একেবারে ছন্ন ছাড়া হয়ে গেছে, সবাই আলাদা হয়ে যাচ্ছে। এলিক্স জোরে জোরে চেঁচিয়ে বলল, সবাই শান্ত হন, সবাই শান্ত হন, কেউ ছোটাছুটি করবেন না, ছোটাছুটি করবেন না, ফিরে আসুন, এক জায়গায় থাকার চেষ্টা করুন। ওদিকে ততক্ষণে টানেলের বাইরে অক্টোপাসটাও তার সুরের ঝাপটা দিতে শুরু করেছে টানেলের গ্লাসে। গ্লাসটা ওর এক একটা সুরের আঘাতে ঝনঝন করে উঠছে। মিশেল, 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 চোখ খোলো, চোখ খোলো, মিশেল, মিশেল। টানেলের মধ্যে যে জল ভাসছিল সেই জল খানিকটা হাতে করে মিশেলের চোখে মুখে ছড়িয়ে দিল এলিক্স, আর তাতেই একসময় মিশেল চোখ পেলে তাকালো। এলিক্স, এলিক্স, তুমি আছো? তুমি ছুটে পালাওনি? আমি তোমাকে একা ফেলে এখানে কি করে পালাতে পারি মিশেল? চলো ওঠো, ওঠো, আস্তে 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 আস্তে। হ্যাঁ, এই তো সামনে সবাই দৌড়ে পালিয়ে গেছে। চলো, টানেলে কেউ কোথাও নেই, চলো আমার সঙ্গে, আস্তে আস্তে চলো, ভরসা রাখো, ব্রেভ কর, চলো চলো চলো, আস্তে আস্তে। ওদের পিছনে জলের মধ্যে দিয়ে যেটা আসছিল সেটা এবার ওদের আরও কাছে এসে পড়ল। এবার ওরা দেখতে পেল সেটা একটা সাপ, গায়ে লম্বা লম্বা কালো কালো ডোরা কাটা দাগ রয়েছে। এলিক্স বলল, ভয় নেই, ওসব বিষধর নয়। টানেলে হওয়া ফাটলের মধ্যে দিয়ে অনেক প্রাণী ঢুকে পড়ছে ভেতরে আস্তে আস্তে। ভয় শুধুমাত্র ক্রাকেনটাকে নিয়ে নয়, আমাদের সাথে কোনো অস্ত্র নেই, সেটাই সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। থাকলে অন্তত মোকাবিলা করা যেত। কিন্তু হাতে অস্ত্র তুমি কোথায় পাবে? আর আমরা যে এ ধরনের বিপদে পড়তে পারি এটা তো সরকার আন্দাজই করতে পারেনি। টানেলের মধ্যে জল ঢুকে যাবে, আর এমন একটা অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী জলের তলা থেকে উপরে উঠে এসে আমাদের উপর আক্রমণ চালাবে। আর এসব তো আগে কল্পনাই করা যায় না। আমাদেরও এখন কোনো বাঁচার উপায় বের করে নিতে হবে এই পরিস্থিতি থেকে। আর মনে রেখো, এটাই কিন্তু আমাদের চরম পরীক্ষা। ওরা যেখানে ছিল সেখানে সবাইকে কিছুক্ষণ থামতে বলে সবার কাছে থাকা খাবার সকলে ভাগ করে খেয়ে নিতে বলল এলেক্স। জল টানেলের মধ্যে তখন অনেকটাই উঠে এসেছে। সবাই খেয়ে দিয়ে আবার ছোটা শুরু করলো। এলেক্স নির্দেশ দিল, সবাই এগিয়ে চলুন, থামবেন না। কথাটা শেষ হওয়া মাত্রই টানেলের ডান দিকে প্রচণ্ড একটা শব্দ করে একটা হাঙর তাদের ধাক্কা দিল। হাঙরটা ধাক্কা দিয়ে টানেলের সামনে দাঁড়িয়ে রইল, মুখ একেবারে টানেলের দিকে। হঠাৎ একটা সুর পিছন থেকে এসে হাঙরটাকে পেঁচিয়ে ধরল।
বেশ কিছুক্ষণ ছটফট করতে করতে হাঙরটা সবাই দেখল কিছুক্ষণ পরেই নিস্তেজ হয়ে গেছে। এটা দেখে কিছু আন্দাজ করতে পারলে? এটা খাপটি মেরে বসে আছে টানেলের উপরে। টানেলের সামনে যা কিছু পাচ্ছে তাকেই শিকার বানিয়ে নিচ্ছে। একটা বিষয় স্পষ্ট, এটা ভীষণ ধৈর্যশীল। এখানেই রয়েছে, হয়তো এটা আন্দাজ করেছে আমরা ওই টানেলের অসুবিধার মুখোমুখি হচ্ছি। শালা, কেমন এগিয়ে চলো। আচ্ছা এলিক্স, আমাদের খবর কি এখনো সরকারের কাছে যায়নি? আরে ওরা তো আমাদের সাহায্যের জন্য এলোই না। ওরা কি বুঝতে পারছে না যে এখন আমাদের সাহায্য খুব দরকার? দেখো, আমি জানি না ওরা কি করছে। টানেলের মধ্যে জল জমে গেছে, এটাও বোধহয় তারা নজর করেছে। হয়তো ওর ভেতরেই জন্য প্রবেশ করতে পারছে না। খবর নিশ্চয়ই ওদের কাছে গেছে। আচ্ছা, ওরা যদি ট্রেন চালু করবার বা এই টানেলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে সিস্টেম চালু করে, তবে তো আমরা যেখানেই আছি সেখানেই মারা পড়ে যাব। আরে কারণ এখন আমাদের চারপাশে প্রায় বুক সমান জল। লাইন এবং টানেলে আলোর ব্যবস্থা করলে তো জলে কারেন্ট চলে আসবে, আর আর তখন তো আমরা সবাই মারা পড়বো। না, সেটা ওরা করবে না, কারণ ওরা জানে এই টানেল নতুন তৈরি হয়েছে, এর মধ্যে কোনোভাবে জল ঢুকে পড়তে পারে। তাই জলের আতঙ্কের জন্য ওরা বিদ্যুৎ প্রয়োজনে বন্ধ করতে পারে, এই বিষয়টি সম্বন্ধে ওরা ওয়াকিবহাল থাকবে। তুমি সব চিন্তা ছাড়ো, তুমি যাত্রীদের কিভাবে টানেল থেকে উদ্ধার করবে সেই বিষয়ে ভাবো। আমাদের আরও জোরে চলতে হবে জ্যাক। হঠাৎ তখনই ওরা টানেলের দুপাশে আবার জলের ঢেউয়ের কম্পন দেখতে পেল। দুপাশের জল বেশ বহুদূর পর্যন্ত কাঁপছে। জলের মধ্যে কেমন একটা ঢেউ সৃষ্টি হয়েছে, আর একটা শব্দ ভেসে আসছে টানেলের মধ্যে বহু দূর থেকে। টানেলটা ওয়াটারপ্রুফ হলেও সাউন্ড প্রুফ একেবারেই ছিল না, ফলে এর মধ্যে বহু দূর থেকে বাইরের আওয়াজ কর্ণগোচর হয়ে ওঠে। ওরা দেখতে পেল যে আওয়াজটা ওরা এতক্ষণ ধরে শুনছিল সেটা যেন ক্রমশ বেড়ে উঠছে, আর বহুদূরে একটা গোলাকার কিছু যেন ওদের টানেলের দিকে এগিয়ে আসছে। সেটা আরও কাছে এলে ওরা বুঝতে পারল ওটা একটা সাবমেরিনের মাথা। মাথাটা গোলাকৃতি। সাবমেরিনটা এই টানেলের কাছেই আসছে। সবাই যেখানে দাঁড়িয়ে রয়েছে টানেলের ডান দিকে, একেবারে টানেলের গ্লাসের গায়ের সামনে গিয়ে এগিয়ে গেল সবাই। কিন্তু মুহূর্তে সেই সাবমেরিনটা আবার সেই দানবীয় অক্টোপাসের বেশ অনেকগুলো সুর টানেলের একেবারে উপর থেকে নিচে উঠে আষ্টে পৃষ্ঠে সাবমেরিনটাকে পেঁচিয়ে ধরল। সাবমেরিনটা যেন খেলনার মতো গুঁড়ো হয়ে এদিক ওদিকে দুলছে। এক ঝটকায় সাবমেরিনটাকে নিচে ছুঁড়ে দিল। তারপর দেখা গেল সাবমেরিনটা কেমন যেন ঘুরতে ঘুরতে নিচে চলে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে নিকষ কালো অন্ধকারের মধ্যে। প্রচণ্ড প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দ সবাই শুনতে পেল। টানেলের এদিকে ওদিকে ছিটকে পড়ে গেল সবাই। এলিক্স বলল, সুরের জোরটা দেখলে জ্যাক। আরে তাহলে এখন আমরা কি করব? এই সাবমেরিন যদি সরকার থেকে আমাদের খোঁজে এখানে পাঠানো হয়, আরে তবে তো ওরা আমাদের সম্বন্ধে কিছুই জানতে পারলো না। তার আগে তো সব জলে ধ্বংস হয়ে গেল। ওই ক্রাকেন তো সব নষ্ট করে দিল। হঠাৎ সবাই দেখতে পেল প্রচণ্ড দ্রুত দুটো কালো সুতোর মতো কিছু যাত্রীদের দিকে এগিয়ে আসছে। আতঙ্কে সবাই আর পিছনে না তাকিয়ে সেই বুক সমান জলের মধ্যে দিয়ে কোনো রকমে আঁচড়াতে হাঁচড়াতে আরও সামনে এগিয়ে চলল। যাত্রীদের মধ্যে এনরেলা বলে একটি মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, আমার আমার ডান পাটা কেমন অসাড় হয়ে গেছে, আমি পাটা নাড়াতে পারছি না। সকল যাত্রীরাই তখন নিজের প্রাণ বাঁচাতে মরিয়া। তাই তারা এনরেলার এই কথায় কর্ণপাত না করে তাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল। জ্যাক আর এলিক্স ছিল দলের পিছনে। দুজনে দৌড়ে গিয়ে জাপটে ধরল এনরেলাকে। তাকে ধরে কোনো রকমে ওরা ছুটতে লাগলো সামনে, কিন্তু ততক্ষণে সেই দুটো সুর আরও কাছে গিয়ে এসে জড়িয়ে ধরল জ্যাককে। সে পড়ে গেল জলের মধ্যে। মুহূর্তের মধ্যে সুরটা তাকে পাক খেয়ে পেঁচিয়ে ধরে আবার পিছন দিকে যেদিকে এসেছিল সেদিকে চলে গেল জ্যাককে নিয়ে। এলিক্স স্তব্ধ হয়ে যায়, আর ঠিক তখনই শোনা যায় এনরেলার চিৎকার, আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছে, আমি আর এক মুহূর্ত চলতে পারছি না, আমি বোধহয় আর বাঁচতে পারবো না। তুমি এত ভেবো না, বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এলিক্স এনরেলাকে ধরে তার ডান পাটা একটু উপরে তুলতে বলল। ইতিমধ্যেই মিশেল এগিয়ে এসেছে। জ্যাকের কথা জিজ্ঞাসা করতেই এলিক্স বলল, জ্যাককে সুরে পেঁচি ডানবটা টানেলে পিছনে নিয়ে গেছে। ও আবার আক্রমণ করতে পারে আমাদের। আমাদের এখন অনেকটা এগোতে হবে, এখনো শেষ সেগমেন্টটা আসেনি।
ততক্ষণে এলিক্স এন্ডেলার ডান পা জল থেকে তুলে দেখল কিছু গোলাকৃতি ক্ষত তার পায়ের সামান্য উপরে। প্রত্যেকটা ক্ষতর মুখে রক্ত উকি দিচ্ছে, বোঝা যাচ্ছে স্পষ্ট সেখান থেকে রক্ত বের হয়েছে। ওই দেখি 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 দেখি, ও মাই গুডনেস, জেলিফিশ বাইট। নিশ্চয়ই কোনো ফুটো দিয়ে জেলিফিশ ঢুকে পড়েছিল, ভেতরে কামড় বসিয়েছে। যাকে ভয় কিছু নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। পিছে থাকা ব্যাগে ওষুধের সরঞ্জাম বের করে ক্ষতস্থানটা ভালো করে পরিষ্কার করে এলিক্স একটা সাদা কাপড় বেঁধে দিল, ওষুধ ছড়িয়ে দিল ওই কাটা ঘায়ের ওপরে। ব্যথাটা কিছুক্ষণ থাকবে, তবে ভয় কিছু নেই, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। চলো, থেমে থাকলে চলবে না, এগোতে হবে, যাই হয়ে যাক। সবাই শুধু মনে রাখবে একটা কথা, আমরা যত এগোবো তত আমরা কাছাকাছি পৌঁছাবো স্টেশনের, আর এই টানেল থেকে বেরোতে পারবো। সকলের কাছে যা যা খাবার রয়েছে সেটা কিছুটা ভাগ করে খেয়ে নাও সবাই এখন, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। এলিক্সের নির্দেশ পেয়ে অন্যান্য সকল যাত্রীরা তাদের নিজ নিজ সাথে থাকা খাবার ভাগ করে খেয়ে নিল। এলিক্স মিশেলের দিকে তাকিয়ে বলল, কি হলো? আরে তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও কিছু, এগোতে হবে তো। দাঁড়াও, আমি দেখছি আমার ব্যাগে কিছু আছে কিনা। বলেই পিঠের ব্যাগে একটু হাত বুলিয়ে একটা ক্যাডবেরি বের করে আনে এলিক্স। মিশেলের দিকে এগিয়ে দিতেই মিশেল বলল, আমি কিন্তু তোমাকে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি। তুমি তো যাত্রীদের বাঁচানোর চেষ্টা করছিলে। তুমি তুমি নিজেও তো কিছু মুখে তোলনি। তুমি না খেলে আমি কি করে খাই বলো? আমি কিন্তু তোমার পাশেই আছি, যাই হয়ে যাক। আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না। তোমার যাবতীয় যা আমি সব খেয়াল রেখেছি এদিকে। আর আমি এটাও জানি তুমি আমাকে ঠিক এখান থেকে বের করবেই, অন্য যাত্রীদের সঙ্গে। তুমি আমাকে এতটা বিশ্বাস করো মিশেল? হ্যাঁ, করি তো। আমার তোমার প্রতি বিশ্বাসটা সেদিন থেকেই জন্মে গেছে, যেদিন তোমাকে বলেছিলাম তুমি নিজে কিছু একটা করে দেখাও, আর তারপরেই আমি তোমাকে বিয়ে করব। তুমি সে কথা শুনে আমার থেকে দূরে চলে যাওনি। তোমার এই আত্মবিশ্বাসটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তুমি আর একটু খাবে? হাতের ক্যাডবেরিটা এলিক্সের মুখের কাছে কিছুক্ষণ নাড়াচাড়া করে কথাগুলো বলল মিশেল। এলিক্স হেসে হেসে একটু ক্যাডবেরি মুখে নিয়ে ভেঙে নেয়, যদিও চোখে এখনো তার জল। হঠাৎ আবার সেই শব্দটা এসেছে ওদের ডান দিকে। দুজনেই চকিতে ডান দিকে চেয়ে দেখে টানেলের ডান দিকে বাইরে তখন সমুদ্রের জলের ঘোলা ভাব অনেকটাই কেটে গেছে, এবং সেই টানেলের খুব কাছে এসে সেই প্রকাণ্ড গোলাকৃতি চোখ, সেই লাল হলুদ রঙের মিশ্রণে তৈরি টানেলের বাইরে থেকে যেন ওদের দিকেই তাকিয়ে আছে। চোখটা আরও এগিয়ে এসে টানেলের একেবারে ওধারে গ্লাসের গায়ে ঠেকে দাঁড়ায়। একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসে মিশেলের গলা থেকে। ফাস্ট ফাস্ট রান ফাস্ট! টানেলের মধ্যে অন্ধকার নামছে, জোরে দৌড়ো! ফাস্ট ফাস্ট! এইভাবে আরও অনেকক্ষণ ছোটার পর সামনে সেই গোলাকৃতি টানেলের মধ্যে বহু দূর থেকে একটা আলোর রেখা দেখতে পায় ওরা। বোঝা যায় এটাই টানেলের শেষ সেগমেন্ট। ওই বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে, না হলে ওখানে পৌঁছানো মাত্র সমস্ত যাত্রীরা বিদ্যুতের সংস্পর্শে মারা যাবে। মিশেল বলে উঠল, এলিক্স, এলিক্স, ওই যে আলো! তুমি বলেছিলে না এই টানেলের মধ্যে 3টে সেগমেন্ট আছে যেখানে বিদ্যুৎ ভাগ করে প্রবাহিত হচ্ছে। তোমার তো 2টো সেগমেন্টের বিদ্যুৎ ডিসকানেক্ট করা হয়ে গেছে আগে। তাহলে এটাই কি শেষ সেগমেন্ট? মানে এই সেগমেন্টের বিদ্যুৎ ডিসকানেক্ট করতে পারলে এর মধ্যে দিয়ে আমরা টানেলের একবারে বাইরে বেরোনোর পথটাকে পেয়ে যাব। তাহলে কি বাঁচার আশা আছে? হ্যাঁ, ওইটাই শেষ সেগমেন্টের আলো। ওই আলো বিচ্ছন্ন করে আমাদের এগোতে হবে। চলো চলো, ওইদিকে যাবো আমরা, চলো। এইভাবে চলতে চলতে ওরা সেই আলো সংলগ্ন সেগমেন্টের কাছে চলে আসে। এখন আলোটা পাওয়া ওদের চলাচলের জন্য ভীষণ প্রয়োজন, কারণ সমস্ত যাত্রীদের হাতে যে টর্চ দেওয়া হয়েছিল সেই টর্চ অনেকেই ভয় এবং আতঙ্কে টানেলের জমা জলে ফেলে দিয়েছে, অনেকে হারিয়ে ফেলেছে। প্রচণ্ড পরিশ্রমে জলের মধ্যে বসে গেল অনেকে, কেউ কেউ দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ঠিক তখনই সকলকে চমকে দিয়ে সেই টানেলের মাথায় প্রচণ্ড একটা বিকট শব্দ তুলে
টানেলের মাথা ফেটে গিয়ে জলপ্রপাতের মতো জল ভেতরে ঢুকতে লাগলো। সকলকে একেবারে হতচকিত করে দিয়ে দুটো বড় বড় কালো মোটা সুর জনাতিনেক যাত্রীকে পেঁচিয়ে টানেলের মাথায় হওয়া ফাটলের বাইরে নিয়ে গেল নিমেষের মধ্যে। বেশ কিছুটা রক্ত জলের সাথে চারিদিকে ছিটিয়ে পড়ল। এলিক্সের সামনেই ছিল মিশেল। তার হাতটা শক্ত করে ধরে সে সেদিকে ছুটল। সকলেই ছুটে চলেছে। হঠাৎ সিলিয়ানো জলের মধ্যে ডুবে গেল। সিলিয়ানো ছিল দলের একেবারে সামনে। সিলিয়ানোর এভাবে জলে হারিয়ে যাওয়া দৃশ্য কিন্তু এলিক্সের চোখ এড়াল না। ঠিক সেখানেই জলের মধ্যে একটা বিরাট বুদবুদের সঞ্চার ঘটল। মিশেল জোরে জোরে এলিক্সকে বলল, এলিক্স, এলিক্স পালাও, জলের নিচে কিছু একটা আছে। সামথিং আন্ডার দ্য ওয়াটার, লেটস গো এলিক্স। সামনে থাকা মিশেলের হাত ধরে দৌড়তে লাগলো এলিক্স। ক্রাকেনটার প্রতিটা সুর ভীষণ সংবেদনশীল। সুর দিয়ে ওরা শুনতে পায়, আর তারপরে সেই শব্দ শুনে ওরা সেদিকে ধাবিত হয়। ও আমাদের হাতে জলের ওপর শব্দ শুনতে পাচ্ছে। একবার খিদে পেলে সেই খিদে মেটাতেও তো অনেক সময় লাগে। খিদে পেলে ওরা ভীষণ হিংস্র হয়ে ওঠে। সব দিক থেকে জল ঢুকছে, সব দিক থেকেই জল ঢুকছে। পায়ের তলা অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। এখানে থাকলে অবধারিত মৃত্যু। জল অলরেডি বুক অব্দি উঠে এসছে। সাবধানে চলো। তার মানে এই টানেলে এখন যে পরিমাণ জল ঢুকেছে তার উচ্চতা বাড়তে থাকবে, আর এই টানেল আস্তে আস্তে জলের নিচে চলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো মিশেল। এবার বিষয়টা তুমি বুঝেছো। আর জলের নিচে চলে গেলে এই টানেল, জলের ভার আর টানেল ভালে ভেঙে পড়বে। এই চারিপাশে জুড়ে থাকা গ্লাস তখন ভেঙে যাবে। বুঝতে পারছো নিশ্চয়ই তখন কি হবে? এলিক্স ভাবতে লাগলো, সিলিয়ানোর মতো একজন তার জীবনের প্রিয় মানুষ চলে গেছে তার থেকে দূরে, কিন্তু কোনো মতেই মিশেলকে সে হারাতে চায় না। মিশেলের সাথে মিশেলকে নিয়ে সে বাকি জীবনটা চলার স্বপ্ন দেখে। হঠাৎ ভাবনাটা ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। সামনের দিক থেকে যাত্রীরা দলবদ্ধভাবে ছুটে আসছে ওদের দিকে। মিশেলের হাত ধরে দাঁড়িয়ে পড়ে এলিক্স। জলের মধ্যে তাদের চলে যাওয়া স্রোত এসে ধাক্কা মারে এলিক্স আর মিশেলকে। সামনে দূর পর্যন্ত জলের এই স্রোত ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। এলিক্স বলল, এ কি, সামনে থেকে সব যাত্রীরা ছুটে চলে আসছে কেন এদিকে? কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এই টানেল থেকে বেরোবো কিভাবে? তুমি কি সে বিষয়ে কিছু ভেবেছো? এই টানেল থেকে আমাদের বেরোতেই হবে। এই টানেলে অনেক ছিদ্র আছে। কোনো একটা ছিদ্রের মধ্যে দিয়ে গলে আমাদের বেরোতে হবে। সেই ছিদ্র আমি দেখতে পাচ্ছি। তাহলে চলো সেটা খুঁজে বার করে সেখান দিয়ে বেরিয়ে যাই আমরা সবাই। দেখো, বেরিয়ে তো সহজেই যাওয়া যায়, কিন্তু চারিপাশটা ভীষণ অন্ধকার। আর এখন টানেলের মধ্যে বিদ্যুৎ বন্ধ। চারিদিকে এমনকি জলের নিচে অন্ধকার একেবারে ছেয়ে রয়েছে। আর এই অন্ধকারে অনেক ধরনের ভয়াবহ মাংসাশী প্রাণী জলের মধ্যে ঘুরে বেড়ায়। আমরা অন্ধকারে ঠিক দেখে সাঁতার কাটতে পারবো না, ফলে সেই সব প্রাণীদের হাতে পড়ার চান্সই অনেক বেশি। কিন্তু ওটা কি? হাতের আঙুল নির্দেশ করেছে মিশেল, এবং এলিক্সের ঘাড় সেই নির্দেশিত আঙুলের দিকে ঘুরেছে। আর ঘুরতেই সে দেখতে পেল, অন্ধকার হলেও সেই অন্ধকারের বাধা ঠেলে একেবারে টানেলের গ্লাসের গায়ে আবার সেই বড় নিষ্ফলক চোখের আবির্ভাব। হলদে লাল রঙের চোখটা এতটাই উজ্জ্বল যেন জল জল করছে। স্পষ্ট দেখা যাচ্ছে এত অন্ধকারে চোখটা যেন এখন স্থির নেই, দেখছে ওদের। আস্তে আস্তে টানেলের গ্লাস ঘেঁষে ডান দিকে বাইরে আরও খানিকটা এগিয়ে হঠাৎ করে অন্ধকারে মিশিয়ে গেল চোখটা। পালাও মিশেল, মিশেল পালাও! ক্রাকেনটা এদিকে আসছে, পালাও! কথাটা বলতে বলতে মিশেলের হাত ধরে এলিক্স দৌড়তে লাগলো, কিন্তু কিছুটা গিয়ে থমকে দাঁড়িয়ে বলল, সবাই ওখানে দাঁড়িয়ে থাকো, কেউ কোথাও ছুটে চলে যেও না। তাতে কিন্তু তোমরা পাঁটে বাঁচবে না, বরং আরো বেশি বিপদে জড়িয়ে পড়বে। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। সকল যাত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে এলিক্স বলল, একটু আগেই টানেলের নিচে আমরা এক সঙ্গীকে হারিয়েছি। আমার বিশ্বাস সে টানেলের নিচে কোনো ছিদ্রে পড়ে গেছে, আর
সেটা দিয়ে বেরিয়ে গেছে টানেলের নিচে। আমাদের ওই ছিদ্রটাই খুঁজে বের করতে হবে। এই জলের মধ্যে মাথা ডুবিয়ে ওটা খুঁজে পেলে আমরা ওখান থেকে একে একে করে টানেল থেকে বেরিয়ে যেতে পারবো, কারণ এই টানেলে বেশিক্ষণ থাকলে আমরা বাঁচতে পারবো না। জল কিন্তু আরো বাড়বে, এরপর আরো বেড়ে যাবে। কতক্ষণ আর এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা? তাই এই টানেল থেকে যত দ্রুত বেরোনো সম্ভব সেটাই মঙ্গলের। এবার তোমরা সবাই ভেবে বলো কি করবে। সবাই জলের মধ্যে জমে যাওয়া টানেল দিয়ে আরও সামনে এগোতে। তোমরা সবাই এগিয়ে যাও, কোনো দিকে না তাকিয়ে। আমি পিছনে আছি, সবাই একসঙ্গে থাকার চেষ্টা করো। যাত্রীদের পেছনে কথাগুলো বলতে বলতে ডান হাতটা আরো শক্ত করে মিশেলের ধরে এগোচ্ছিল এলেক্স। ঠিক তখনই একটা ভাইব্রেশনের মতো কিছু এলেক্সের পিঠ থেকে অনুভূত হলো। সত্যি মাঝে মাঝে একটা কাঁপুনি ব্যাগ থেকে তার পিঠে এসে লাগছে। কি ব্যাপার, কি হলো? সে পিঠের ব্যাগটা হাত দিয়ে টেনে সামনে এনে খুলল, দেখলো তার মধ্যে রাখা কমিউনিকেশন ডিভাইসটার সিগন্যাল অন হয়েছে, মানে কন্ট্রোল রুম থেকে আবার তাকে যোগাযোগ করা হয়েছে। এলেক্স, এলেক্স শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ এলেক্স? ইয়েস, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমাকে প্রায় অনেক দিন ধরেই যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু সংযোগ করতে পারছিলাম না। তাই কন্ট্রোল রুমের সমস্ত সুইচ ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, চলছে না ঠিকঠাক। এখানকার সিসি ক্যামেরাও বন্ধ হয়ে গিয়েছে। তোমাদের আর একেবারে দেখতে পাচ্ছিলাম না আমরা। তাই আমরা ভেবেছিলাম তোমাদের হয়তো বিপদ হয়েছে। একটা রেস্কিউ টিম সহ রেস্কিউ ট্রেন টানেলের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু সেই ট্রেনও আর ফেরেনি। সে ট্রেনের চালক বলেছে ট্রেন টানেলের মধ্যে ঢোকার সাথে সাথেই কেমনভাবে একটা কেঁপে ওঠে, তাই সে ওই টানেলের মুখেই দাঁড়িয়ে পড়ে। এবার তোমাদের অবস্থার কথা জানো? তোমাদের ট্রেন ঠিক আছে তো? আজ থেকে 3-4 দিন আগেই ট্রেন টানেলের মধ্যে থেমে গেছে। বুঝেছি। আমাদের ওই কন্ট্রোল রুমের নানাবিধ সুইচে হঠাৎ করে একটা স্পার্ক হয় 2-3 দিন আগে, আর সেই থেকে সমস্ত সুইচ ইনঅ্যাক্টিভ হয়ে দাঁড়ায়। আমার মনে হচ্ছে কোনো টেকনিক্যাল ত্রুটি হবে, আর তার জন্যই এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, আর বলো তোমরা এখন কোথায় আছো? টানেলের মধ্যে ফুটো হয়ে গেছে, জল ঢুকছে। আমরা ট্রেন ছেড়ে টানেলের মধ্যে নেমেছি বিদ্যুৎ বন্ধ করে। ট্রেন আমাদের টানেলের মধ্যে বেশ কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায়। অনেক চেষ্টা করে ট্রেনকে চালু করতে পারিনি। এরই মধ্যে ক্রাকেন অ্যাটাক করেছে, বহু মানুষকে সে মেরে ফেলেছে। আমরা এখন এই প্রাণীটির হাত থেকে বাঁচার চেষ্টা করছি। টানেলে যেদিক দিয়ে ট্রেন ঢুকেছিল খুব সামান্য পথ সেদিকে এগিয়েছিল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রেন থেকে বেরিয়ে সেই উল্টো পথ ধরে টানেল থেকে বেরিয়ে যাব। আমি দেখেছিলাম যে টানেলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই জন্য আমাদের টানেলের পাশে বক্সগুলো থেকে আমরা টানেলের বিদ্যুৎ প্রবাহন বন্ধ করে দিই। আমরা এরকম আরও 3টি বক্স পেরিয়ে এসেছিলাম, মানে 3টি সেগমেন্ট। বাহ, তাহলে তুমি অনেক কিছুই ধরে ফেলেছ। তাহলে শুনে রাখো, টানেলের মধ্যে মোট 32টা বক্স রয়েছে, 32টা সেগমেন্টে ভাগ করা। সেগমেন্ট এবং বিদ্যুৎ বক্স দেখে যে তুমি এটা বুঝে গেছো, এটা দেখে ভীষণ ভালো লাগলো। তবে ওখানে সব বক্সেই আরও একটা জিনিস রয়েছে, সেটা ওখানে ট্রেনের চাকা কাউন্ট হবার মেশিন রয়েছে। তুমি এবার বলো, ট্রেন যেখানে থেমেছে তার পিছনে তুমি কতগুলো সেগমেন্ট পার করে এসেছো? মোট 3টে সেগমেন্ট। আমরা আপাতত 2টো সেগমেন্টের বিদ্যুৎ বন্ধ করতে পেরেছি, আর দ্বিতীয় সেগমেন্টের মধ্যেই এখন আমরা আটকে আছি। জল আমাদের বুক সমান উঁচু হয়ে গেছে। দেখো, যে রেস্কিউ টিম নিয়ে ট্রেন গিয়েছিল টানেলের ভিতর, সেই ট্রেন কিছুটা গিয়ে থেমে যায় এবং চালক ট্রেনটা আবার সেখান থেকে বাইরে নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় সেখানেও জল অনেকটাই ঢুকে গিয়েছিল, তাই ট্রেনটা জলের মধ্যে দিয়ে পিছনে নিতে সময় লেগেছে। রেস্কিউ ট্রেনের চালক কিওর সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি প্রতিনিয়ত। ট্রেনটাকে টানেলের বাইরে নিয়ে এলেই আমরা জলের নিচে ছোট ছোট অনেকগুলো সাবমেশিন ডিভাইস পাঠাবো, মানে ওই দ্বিতীয় সেগমেন্টের কাছাকাছি। তোমরা গর্ত খোঁজো, গর্ত খুঁজে পেয়ে জলের মধ্যে বেরোলেই সাবমার্সিবল ডিভাইসগুলো একেবারে গর্তের নিচে নিয়ে রাখা হবে, যাতে যাত্রীরা টানেল থেকে বেরিয়েই ওই সাবমার্সিবল ডিভাইসের মধ্যে ঢুকে পড়তে পারে। ইয়েস, অ্যাবসলিউটলি, ওটাই করো। থ্যাংক ইউ পেড্রিক, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু টানেলের বাইরে জন্তুটা ঘোরাঘুরি করছে, আমাদের উপর নজর রাখছে। ওসব নিয়ে ভেবো না, প্রতিটা সাবমার্সিবল ডিভাইসে রয়েছে উন্নত মানের মিসাইল, যাতে যে কোনো জিনিস মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে তাহলে এলেক্স, তুমি টানেলের জলের নিচে খুঁজতে থাকো গর্ত, আর আমিও মেরিন ডিপার্টমেন্টে খবরটা জানাই।
কথাটা বলে পেড্রিক কমিউনিকেশন ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এরপর কন্ট্রোল রুম থেকে দেওয়া নির্দেশ যাত্রীদের জানালো এলেক্স। এগোতে লাগলো সবাই। এগোতে এগোতে অবশেষে হাতড়ে হাতড়ে একটা গর্ত টানেলের মেঝেতে আবিষ্কার করল। গর্তটা গোলাকার এবং বেশ বড়। তার মধ্যে দিয়ে অনায়াসে একটা মানুষ বের হয়ে যেতে পারে। গর্তটা আরও ভালো করে পরীক্ষা করে জলের মধ্যে সামনে তাকালো এলেক্স। বলল, আই গট আ পিট, সবাই এদিকে এসো। আই গট আ পিট, সবাই এদিকে এসো। তার কথা শুনে দলের অন্যান্যরা দ্রুত ছুটে এলো এক বুক জলের বাধা কাটিয়ে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর সামনেই একটা গর্ত রয়েছে। তোমরা ডুব সাঁতার দিয়ে গর্তটা দেখতে পারো। এখান দিয়েই আমরা বেরিয়ে যাব, তবে তবে এখন নয়। আমাদের কন্ট্রোল রুমের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা ওদের পাঠানো সাবমেরিন ডিভাইসে উঠে যাব। তাই এই জায়গায় আমাদের অপেক্ষা করতে হবে। ক্লিয়ার? ঠিক তখনই ওদের দলের মধ্যে থাকা মিশেলের সেই নাইজেরিয়ান বান্ধবীটি বলে উঠল, না না, আমি আর কোনো অপেক্ষা করতে পারবো না। এই বদ্ধ বিভীষিকাময় স্থানে যখন এর থেকে বেরোনোর রাস্তা পাওয়া গেছে, তখন আমি এখনই এখান থেকে বেরিয়ে যাব। এর মধ্যে ওই ভয়ঙ্কর দানবের শিকার হতে আমি চাই না। আমি এখনই বেরিয়ে যাব ওই গর্ত দিয়ে। বাট সেপ্রা, ইউ ক্যান ডু দ্যাট। একা একা সমুদ্রে নামা ঠিক হবে না। না না, আমি কিচ্ছু শুনবো না। অনেকেই বাধা দিল, কিন্তু সেপ্রাকে আটকানো গেল না। সে একেবারে নাছোড়বান্দা, তাকে সমুদ্রের জলে নামতেই হবে। সে এখন জীবন বাঁচাতে মরিয়া। অতঃপর সবার বারণ করা সত্ত্বেও সেপ্রা সেই গর্ত দিয়ে বেরিয়ে গেল। এলেক্সও নামতে যাচ্ছে দেখে মিশেল বলল, এ কি এলেক্স, তুমি আবার কোথায় যাচ্ছ? সেপ্রা টানেল থেকে বেরিয়ে গেছে। আমি ওর পিছনে যাচ্ছি, যদি কোনোভাবে ওকে ফিরিয়ে আনা যায়। সেপ্রা তোমার খুব প্রিয় বান্ধবী, আমি জানি। আমি যেভাবে ওকে ফিরিয়ে আনবো। মিশেলের হাত দুটো ধরে কথাটা বলল এলেক্স। মিশেলের মুখ থেকে একটাই কথা বেরিয়ে এলো, সত্যি এলেক্স, আজ আমি খুব গর্বিত। আমার খুব ভালো লাগছে যে আমি আমার জীবনে একদম সঠিক ভালোবাসার সঙ্গী নির্বাচন করেছি। আমি এখানে কোনো ভুল করিনি। আমি এমন একটা মানুষের হাত ধরেছি যে কখনো আমার হাত ছাড়েনি। সে আমার কথা সব সময় মনে রেখেছে। তাই আমি আজ তোমাকে নতুন করে সবাইকে সাক্ষী রেখে বলছি এলেক্স, তুমি আমার সেই ভালোবাসার মানুষ। আই লাভ ইউ টু মাচ এলেক্স, আই লাভ ইউ টু মাচ। লাভ ইউ টু মিশেল, লাভ ইউ টু। ইয়েস মাই গড, ইয়েস। মিশেলের কথাটা শেষ হতেই টানেলের নিচে থাকা গর্তটা দিয়ে ডুব সাঁতার কেটে বেরিয়ে গেল এলেক্স। টানেলের বাইরে তখন বেশ অন্ধকার। সেপ্রাকে কোথায় পাওয়া যাবে এই ভাবনায় এলেক্সের মাথায় চলতে থাকে। একটা টর্চ তার সামান্য সম্বল, তবে টর্চের আলোটা বেশ জোরালো। চারপাশে অন্ধকার একেবারে ঘিরে ধরেছে। কোথায় যে কি আছে নজরে আসে না। হঠাৎ তার সামান্য দূরে একজন মানুষকে সাঁতার কাটতে দেখল। সামনে যেতেই স্পষ্ট হলো, আরে এ তো সেপ্রা। সেই তো, ওর গায়ে লাল টপ আর নীল জিন্সটা। সেপ্রা যেন স্বাভাবিকভাবে সাঁতার কাটছে না। হাত পা যেন ছোঁড়ার মতো মনে হচ্ছে, যেন কোনো রকমে বাঁচার জন্য চেষ্টা। জলের তলায় রীতিমতো 50 ফুট গভীরে সাঁতার কাটতে বেশ দম লাগে। পটু লোক না হলে এক নাগারে সাঁতার কাটা ভীষণ সমস্যা। এলেক্স তার সাঁতারের গতি আরও দ্রুত করে দেয় এবং একসময় সেপ্রাকে ধরে ফেলে। সেপ্রা আধ বোঝা চোখ নিয়ে এলেক্সের কাঁধে লুকিয়ে পড়ে। বোঝা যায় চেতনা হারিয়েছে। এলেক্স সেপ্রার একটা হাত ধরে তাকে নিজের পাশে রেখে যে পথে এতদূর এসেছিল সেই পথ ধরেই আবার উল্টো দিকে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু সামান্য কিছু দূর যেতেই হঠাৎ পিছনে একটা শব্দ আসে কানে। শব্দটা তার খুব চেনা, আগেও শুনেছে। ভয় আর আতঙ্কে এলেক্সের বুকে যেন দামামা বাজতে শুরু করে। এদিকে অচৈতন্য হয়ে রয়েছে তার বাঁ হাতে ধরে থাকা সেপ্রা। এলেক্স মনের মধ্যে সমস্ত সাহসকে একত্রিত করে যে যতক্ষণ প্রাণ আছে সে শেষ লড়াইটা করবে। মনে হচ্ছে শব্দটা যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাহলে কি জলধারকটা তাদের পিছলিয়েও অন্য পথে চলে গেছে? সে তার সাঁতারের গতিবেগটা আরও দ্রুত বাড়িয়ে দিল। এলেক্স সেপ্রাকে নিয়ে সাঁতার কাটতে কাটতে টানেলের কাছে চলে আসে। এক সময় ডান হাতে থাকা টর্চটা টানেলের তলদেশে বাগিয়ে ধরে। টানেলের নিচ ধরে বাঁ দিকে এগোতে থাকে। বাঁ হাতে এক নাগারে সেপ্রাকে ধরে থাকার জন্য ডান হাতটা ব্যথায় টনটন করতে লাগলো।
হঠাৎ দেখতে পেল টানেলের তলায় থাকার জন্য সেই চওড়া টানেলের উপরের দিকে সে কিছুই দেখতে পাচ্ছে না। মাথার উপর টানেলের বিস্তৃত তলদেশ উপরের দৃশ্যকে একেবারে ঢাকা দিয়ে দিয়েছে। হঠাৎ একটা বৃহৎ সুর একেবারে গা ঘেঁষে যেন চলে গেল। ওপরের দিকে তাকিয়ে বুঝল যে জলদানবটা কোনো দিক দিয়ে তার আগেই উপস্থিত হয়েছে টানেলের উপরের অংশে। এলেক্সের মনের মধ্যেই কাঁপুনিটা যেন আরও জোরালো হয়ে উঠল। চলতে চলতেই হঠাৎ জলের তলদেশ থেকে সে দেখতে পেল অদ্ভুত একটা জিনিসটা কাছে আসতে বোঝা গেল সেটা গোলাকৃতি, এবং সেই গোলকের চারপাশটা লম্বা লম্বা সুতোর মতো বহুদূর পর্যন্ত বিস্তৃত। এলেক্সের বুকটা কেঁপে উঠল। আরেকটা নতুন জলদানব, নতুন ক্রাকেন। সেটা খুব দ্রুত এগিয়ে আসছে তলদেশ দিয়ে একেবারে এলেক্সের সোজাসুজি। তার এক হাতে ধরা সেপ্রা, সে এখনও অচৈতন্য। এলেক্স সেপ্রার হাত ধরে এগোলো, তবে আরও একটা ভাবনা তাকে ঘিরে ধরল। আরও একটা জলদানব এখানে করছেটা কি? দুটো ক্রাকেন যদি একসাথে হামলা চালায়, কারো পক্ষেই আর বেঁচে থাকা সম্ভব না। চলতে চলতে একসময় একটা গর্ত নজরে এলো এলেক্সের। গর্তটা বেশ বড়। সে সেপ্রাকে টানেলের মধ্যে গর্ত দিয়ে ঢুকিয়ে দিল ভিতরে। আর এই ঠেলাঠেলি করে গর্ত দিয়ে ঢোকার সময় সেপ্রার চেতনা ফিরে আসে। এলেক্স দ্রুত টানেলের মধ্যে ঢুকে যায়, কিন্তু ঢোকার মুখেই টানেলের তলদেশে দেখতে পায় আরও একটা ইলেকট্রিক রে মাছ। মাছটা যেন মনে হচ্ছে ঘোরাঘুরি করছে এক জায়গায়, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ছে, আবার ঘুরছে। কোনো রকমে এলেক্স পাশ কাটিয়ে ঢুকে পড়ে। টানেলের মধ্যে যে জল বইছে তার থেকে খানিকটা জল আঁচলা করে তুলে সেপ্রার চোখে মুখে ছিটিয়ে দেয়। সে বলে, সেপ্রা, সেপ্রা, তুমি ঠিক আছো? সেপ্রা, সেপ্রা। ভালো এলিক্স, তবে আমি ভীষণ লজ্জিত। তোমাদের বারণ সত্ত্বেও টানেলের বাইরে বেরিয়ে গিয়েছিলাম, সেই জন্যে। সেপ্রা এলিক্সের দুটো হাত চেপে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও এলেক্স, কিন্তু আমার বান্ধবী কোথায়? কোথায় যাত্রীদের সেই দল? তারা যেখানে আছে সেখানেই তোমায় নিয়ে যাচ্ছি। আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ। এলিক্স জানে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। মিশেলের চিন্তা তাকে আরও একবার ঘিরে ধরে। তাকেই দ্রুত এই টানেলের জল কাটিয়ে পৌঁছতে হবে মিশেল তথা অন্যান্য যাত্রীদের কাছে। তাই বিন্দুমাত্র দেরি না করে এলেক্স বেরিয়ে পড়ে টানেলের বাইরে সেপ্রাকে তার দ্রুত ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে, এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় টানেলের নিচ ধরে সেই জায়গায় যেখানে টানেলের তলদেশ জুড়ে মৌচাকের মতো একটা জিনিস ঝুলে রয়েছে। দেখতে জিনিসগুলো হলুদ রঙের। সে মৌচাকগুলো দেখতে দেখতে বেশ অনেকটা এগিয়ে গেল এলেক্স। এগোতে এগোতেই হঠাৎ একটা মৌচাকের কাছে এসে সে থামল। চোখ দুটো ভালো করে জিনিসটার কাছে নিয়ে গিয়ে হাত ঠেকিয়ে দেখল সে। জিনিসটা তরল পদার্থের মতো, তবে হাতে কিছু লাগলো না। যেখানে হাত দিয়েছিল বরঞ্চ সেই জায়গাটা খানিকটা ডেবে গিয়ে আগের মতো হয়ে গেল। তারপরে একটা ফসফস শব্দ হঠাৎ করে সেই বস্তুটার মধ্যে থেকে ভেসে এলো। কানকে আরও কাছে নিয়ে গেল এলেক্স। স্পষ্ট একটা ফসফস আওয়াজ ভেতর থেকে আসছে। তারপরে হঠাৎ করে সে কালো একটা বস্তুকে সেই জিনিসটার ভিতরে যেন দেখতে পেল। এলেক্স বুঝতে পারল আসলে এই জিনিসগুলো কি। এগুলো হলো ওই জলদানবের ডিম। ওই জলদানব টানেলের পাশে এত কেন ঘোরাঘুরি করছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল এলেক্সের কাছে। আসলে সে গর্ভবতী ছিল বা গর্ভবতী হয়েছে, এবং এরপরে টানেলের তলায় এই ডিমগুলো বেড়েছে। এলেক্স আর সময় নষ্ট না করে উল্টো দিকে ফিরে সাঁতার কাটতে কাটতে টানেলের তলদেশ ধরে উপরে তাকাতে তাকাতে সেই গর্ত খুঁজতে গিয়ে চলল। তখন কিছুটা সে এগিয়েছে সেই ডিমের স্থান থেকে হঠাৎ প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি। মনে হলো টানেলের মাথায় বড়সড় কিছু একটা ধাক্কা লেগেছে। টানেলের দুপাশ দিয়ে জলের মধ্যে একটা বড়সড় ঢেউ যেন উপর থেকে নেমে আসছে, আর সেই ঢেউয়ের দাপটে এলেক্সও জলের স্রোতে বেশ খানিকটা সরে গেল। প্রচণ্ড চেষ্টা করতে করতে একসময় টানেলের তলায় সেই গর্তটা পেয়ে যায় এলেক্স, যেটা দিয়ে টানেল থেকে সমুদ্রে নেমেছিল। সেটার মধ্যে মুহূর্তেই ঢুকে পড়ে। ভিতরের দুর্ভেদ্য অন্ধকার। হাতে থাকা টর্চের আলো চারিদিকে ঘোরাতে ঘোরাতে সেপ্রাকে ডাকতে থাকে এলেক্স। বাঁ দিকে একটু দূর থেকে মেয়েলি গলায় একটা কথা ভেসে আসে, আমি এখানে এলিক্স। কথাটা শুনে শব্দের উৎসের দিকে এলেক্স টর্চের আলো নিক্ষেপ করতেই কিছুটা দূরে জলের মধ্যে সেপ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই শব্দটি শুনেই আমি উঠে দাঁড়িয়ে এদিকে ছুটে এসেছি। তোমার গলা না পেলে হয়তো আমি আর পিছনেও তাকাতাম না এবং দাঁড়াতামও না।
সেপ্রার কথা শেষ হতেই সেই অমানসিক শব্দটা এবার খুব কাছ থেকে শোনা গেল ওদের। শব্দটা শুনেই চারিদিকে ভয়ার্ত দৃষ্টি বলিয়ে সেপ্রার ডান হাতটা ধরে ছুটতে থাকে এলেক্স বাঁদিকে। হঠাৎ একটা জোরালো ধাক্কায় ওরা ছিটকে পড়ে জলের মধ্যে। টর্চটা এলেক্সের হাত থেকে পড়ে যায় সামান্য দূরে। তারপরে একটা মেয়েলি কণ্ঠে আর্তচিৎকার শুনে টর্চটা খুঁজতে থাকে এলেক্স জলের মধ্যেই এদিক ওদিক। হাতড়ে হাতড়ে অবশেষে উদ্ধার করে সেটা। তারপরে সেটা জ্বালানোর চেষ্টা করে সফল হয়। জলে পড়েও টর্চটা জ্বলে ওঠে। এলেক্স মেয়েলি কণ্ঠে আর্তচিৎকারটা যেদিক থেকে হয়েছিল আন্দাজে সেই দিকে টর্চের আলো ফেলে এবং দৃষ্টি পড়তেই হাড় হিম হয়ে যায় এলেক্সের। সে যেখানে পড়েছে তার সামান্য ডান দিকে টানেলের গায়ে একটা বিশাল ফাটল। জল ঢুকছে প্রবল গতিতে সেখান দিয়ে, আর সেই ফাটেলের মধ্যে ঢুকে এসেছে একটা বিরাট সুর। তবে সুরটা এখন টানেল থেকে বেরিয়ে যাচ্ছে, আর সুরের মাথায় পেঁচিয়ে ধরা রয়েছে একটা মেয়ে। বুঝতে অপেক্ষা রইল না, ওটা সেপ্রা। চোখ দুটো বোঝা, দেখে বোঝা যাচ্ছে ঘাড় ভেঙে দিয়েছে। সেপ্রাকে মোটাই সুরে ধরিয়ে পেঁচিয়ে জলদানবটা প্রচণ্ড শক্তি বলে ঘাড় ভেঙে দিয়েছে ওর। অসহায়ভাবে তাকিয়ে থাকে এলেক্স। মিনিট খানিকের জন্য স্তব্ধ হয়ে যায় সে, তারপর প্রাণপণ ছুট দেয় আবার। যেদিকে সে ছুটছিল সেদিকে ছুটে চলে আস্তে আস্তে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর অবশেষে টানেলের মধ্যে ট্রেন যেখানে ছিল সেই স্থানে পৌঁছায়। ঝটপট উঠে পড়ে চালক কেবিনে। চালক কেবিনটা ভালো করে দেখতে দেখতে হঠাৎ সেখানে ট্রেনকে নিয়ন্ত্রণ করার জন্য সামান্য কিছু সুইচ দেখতে পায় সে। সেই স্থানে সুইচের নিচে একটা আয়তকার বোর্ড তার নজরে আসে। টর্চের আলো ফেলে বোর্ডটার উপর একটা লেখা এলেক্স দেখতে পায়। লেখা রয়েছে টুল বক্স অ্যান্ড ইকুইপমেন্টস। তবে বোর্ডটা এমবেডেড, মানে ট্রেনের সঙ্গে যুক্ত। ট্রেনের সুইচের নিচে আয়তকার একটা গর্ত করে ঝালাই করে বক্সটা গেঁথে দেওয়া হয়েছে। টেনে খোলা যায় না। বক্সটার উপরে একটা ছোট্ট তালা দিয়ে লক করা রয়েছে। তবু দুহাত ধরেই সেই ছোট্ট তালাটা ধরে অনেক টানাটানি করে ভেঙে ফেলার চেষ্টা করলো এলেক্স, কিন্তু কিছুতেই কিছু হলো না। হঠাৎ এলেক্সের ঘাড়ের উপর কেউ যেন একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, এটা দিয়ে চেষ্টা করো। হাতটা মেয়েলি, হাতে রয়েছে ট্রেনের লাইনের নিচে থাকা স্লিপারের একটুখানি ভাঙা অংশ। এলেক্স চমকে পিছনে ফিরে দেখে সিলিয়ানো। সত্যি সিলিয়ানো, তোমাকে যে এখন এই সময় পাবো ভাবতে পারিনি। শোনো, আমাদের হাতে যেটুকুনি সময় রয়েছে এর মধ্যে আমাদের একটা অস্ত্র খুঁজে বার করতে হবে। যদি কন্ট্রোল রুম থেকে অস্ত্রের ব্যবহার সরকারি ট্রেনে করে থাকে তবে সেটা তারা কোনো বিশেষ স্থানে মজুত রাখবে। এই বাক্সটা সযত্নে একটু আলাদা স্থানে রেখে দেওয়া হয়েছিল। এখন আন্দাজ করছি যে এরই মধ্যে কোনো অস্ত্র থাকতে পারে। অবশেষে সেই চালক কেবিনে পাওয়া বক্সটি হাতে নিয়ে এলেক্স বলে, শুনতে পাচ্ছ? টানেলের ভিতরে জল বাড়ছে। সত্যি ওরা শুনতে পেল মাঝে মাঝে সেই টানেলের মধ্যে একটা ফসফস শব্দ চারপাশ থেকে যেন প্রতিধ্বনিত হয়ে চলেছে ক্রমাগত। এবার ওরা যে ট্রেনের মধ্যে ছিল সেই ট্রেনটাও যেন কেঁপে উঠল। আর এই কাঁপা দেখে এলেক্স বুঝে গেল কি ঘটতে চলেছে। সিলিয়ানো, তাড়াতাড়ি ছুটে চলো সামনে। আশপাশে কেমন আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাইরে সকাল হয়ে গেছে। এই আলোকে কাজে লাগিয়ে আমাদের টানেল থেকে বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলো, ফাস্ট ফাস্ট সিলিয়ানো, জোরে দৌড়াও। আর এক মুহূর্ত নয়, জোরে দৌড়াও সিলিয়ানো। টানেলের মধ্য দিয়ে কিছুটা এগোতেই ওরা দেখতে পেল টানেলের ডান দিকে, অর্থাৎ ঠিক টানেলের ভেতরে ওরা যেখানে রয়েছে তার একেবারে ডান দিকে দূর থেকে সুর ছড়িয়ে এগিয়ে আসছে একটা জলদানব। বোধহয় সেটা জল থেকে টানেলের মধ্যে এলেক্স আর সিলিয়ানোকে দেখতে পেয়েছে। সুরের পিছনে থাকা চোষক গ্রন্থিগুলো টানেলের গা একেবারে শক্ত করে ধরেছে। লম্বা লম্বা সুরগুলো টানেলের মাথা দিয়ে আবার উল্টো দিকে টানেলের গায়ে জড়িয়ে পড়েছে। বোঝা যাচ্ছে বাইরে থেকে টানেলটাকে পেঁচিয়ে ধরেছে জন্তুটা। এবার হঠাৎ টানেলের মাথায় ছোট একটা ছিদ্র হয়ে যায় এবং ফোয়ারার মতো অবিরত ধারায় সরু জল ওদের সামনে পড়তে থাকে। সিলিয়ানোর হাত ধরে এলেক্স ছুটতে থাকে, তবে তাদের ছোটার গতি ক্রমশ কমে আসছে, কারণ টানেলের মধ্যে ক্রমাগত জলস্তর বাড়ছে। এই জল যত উঠবে তত ওদের এই জল কাটিয়ে এগোতে কষ্ট হবে। সিলিয়ানো, রান ফাস্ট! সিলিয়ানো, রান ফাস্ট! পারতেই হবে তোমাকে, পারতেই হবে। চলো চলো চলো, এখানে থাকলে বাঁচবো না আমরা কেউ। চলো চলো সিলিয়ানো, চলো।
আজকে দ্বিতীয় পর্ব এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পের তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি, কাল বাদে পরশু, হ্যাঁ অর্থাৎ শুক্রবার রাত ঠিক 8টায় নিশিডাক গল্পের আড্ডায়। ততক্ষণ শুনতে থাকো, সঙ্গে থাকো নিশিডাক গল্পের আড্ডা। আজকের মতো নমস্কার।